ভয়ঙ্কর, এ যেন কোনো ক্রাইম থ্রিলার। সিনেমাতেই কেবল এমন ঘটনা দেখা যায় কিংবা কোনো গোয়েন্দা কাহিনীতে শোনা যায়। খুনি তার সম্ভাব্য টার্গেটের পাশে বসে আছে, মোবাইল নাম্বার আদান প্রদান করেছে, হাসি মুখে কথা বলেছে, এমনকি চাচক্রে আড্ডাও দিয়েছে ঘনিষ্ঠ হয়ে। শুধু কি তাই, নিয়মিত নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছে বহুদিন। ওসমান হাদিকে একদম সহজ টার্গেট বানিয়ে তারপর তাকে গুলি করেছে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ওসমান হাদির প্রতিষ্ঠান বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারার মিল আছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় এর আগের ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান আসিফ নজরুলের কোর্ট থেকে সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। কিন্তু এই যে রহস্য উন্মোচন, এর কিছুই কিন্তু দেশের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তারাই করেননি। ঘটনার 18 থেকে 19 ঘন্টা পার হয়ে গিয়েছে, হাদির ঘাতক একজন আসামিও ধরা পড়েনি। বাংলাদেশের পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর আসলে কাজটা কি করে এরা? এনএসআই, ডিজিএফআই দেশের কোন নিরাপত্তা দিতে পারছে? আওয়ামী লীগের 17 বছরে এরা বিরোধী দলের উপর মানে জামাত শিবিরের উপর আর বিএনপির উপর জুলুম, অত্যাচার, গুম করেছে। এই একটা কাজ ছাড়া আর কোনো কাজ আপনারা দেখাতে পারবেন না যেটা এই ডিজিএফআই, জিবি, এনএসআই এরা করেছে। এদের কাছে মানুষ মারার আগেও তথ্য থাকে না, মানুষ মারার পরও তথ্য থাকে না। অথচ পুলিশ এবং গোয়েন্দারা কোনো তথ্য বের করতে না পারলেও সাধারণ পাবলিক অলরেডি একজনকে শনাক্ত করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের এই সন্ত্রাসীর 50টি ছবি এবং গতকাল হাদির সাথে থাকা সন্দেহভাজনদের ছবির সাথে ফরেনসিক টেস্ট করে মিল পেয়েছে দ্য ডিসেন্ট নামের একটি অনলাইন পোর্টাল। বুঝেন তাহলে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কি? তবে আসামির তথ্য বের করতে না পারলেও গুলির তথ্য বের করেছে সিআইডি। সিআইডির তথ্য মতে হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। 7.65 মিলিমিটারের একটি তুলনামূলক আনকমন রাউন্ড, যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না, খুবই রেয়ার। তবে ভারতের অপরাধ জগতে এই ক্যালিবারের পিস্তল দীর্ঘদিন ধরেই বহুল আলোচিত ও ব্যাপকভাবে ব্যবহৃত। বিভিন্ন অপরাধের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতীয় প্রশাসনও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের অপরাধ জগতে সাধারণত সন্ত্রাসীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলোর ক্যালিবার মূলত 9 মিলিমিটার ও 7.62 মিলিমিটার। সেই প্রেক্ষাপটে 7.65 মিলিমিটার বুলেটের উপস্থিতি বিশেষভাবে নজরে এসেছে। সিআইডির প্রাপ্ত তথ্যে বুলেটের ক্যালিবার বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে গতকাল হাদির উপর যে পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে সেই অস্ত্রটি ভারত থেকে এসেছে। চিন্তা করেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ধরনের কত অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেগুলো কার কার হাতে রয়েছে? আর বাংলাদেশে 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্রগুলোই বা কার কাছে রয়েছে? বিষয়টি সবার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আর এসব নিয়ে কথা বলতে গিয়েই বিএনপির রোশানলে পড়েছিলেন জামাত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি কিছুদিন আগেই বলেছিলেন ভারত বাংলাদেশকে নিয়ে এসব ষড়যন্ত্র করছে, তারা অস্ত্র এবং টাকা পাঠাচ্ছে। আসলে 5 আগস্টের পর যত ছাত্রনেতা পাদপ্রদীপের আলোয় সামনে এসেছেন তার মধ্যে ওসমান হাদি সব থেকে গরিব মানুষ। অন্যদের ব্যবসায়ীরা গাড়ি দেয় বা নিজে কেনে, হাদির সেরকম গাড়ি দেখিনি। এর মানে হতে পারে সবাই যখন ধুমেয়া কামাচ্ছিল, টাকা কামাচ্ছিল, ধান্দাবাজি করছিল, তখন সেদিকে হাদি যাননি। রাজনীতি একটা দীর্ঘ স্কুলিংয়ের ব্যাপার, ট্রেনিংয়ের ব্যাপার। সেখানে হাদির তাড়াহুড়া ছিল, তবে ছেলেটা অর্গানিক, নিজস্বভাবে গড়ে ওঠা। তার মাঝে কোনো কৃত্রিমতা নাই, অহংকার নাই। ক্লাস বিচার করলে, শ্রেণী বিচার করলে হাদি আসলে গরিবের সন্তান, খুবই গরিব। নির্বাচনী প্রচারণে নেমেছে, অথচ একটা গাড়ি পর্যন্ত কেনার তার সামর্থ্য ছিল না। তাকে যেতে হতো কিসে? অটো রিক্সা করে, সাথে 2-4 জন লোক নিয়ে। হয়তো একটা মাইক্রোবাস থাকলে আজ এ হামলা এতটা বিপদ টেনে আনতো না, কারণ তিনি রিক্সায় চলে যাচ্ছিলেন আর সহজভাবে তাকে গুলি করা গেছে। রাজনীতিতে শেষ পর্যন্ত শ্রেণী
বড় কাজ করে। এমনকি গরিবরা উপরে ওঠার দ্রুত যে চেষ্টা থাকে তার ভেতর অনেক কিছু আমরা অনেকে সমর্থন করতে পারি না। তবে গরিব হওয়ায় হাদি ছিল সহজ টার্গেট। গ্রাম থেকে এসে এই ঢাকায় ক্ষমতার আমলা, সেনাবাহিনীর পুনর রাজনীতি, ইস্টাবলিশমেন্টের ভিতরে একটা জায়গা করে নেওয়া হাদির জন্য সহজ ছিল না। এই যে শ্রেণী উত্তরণ সত্যি এত সহজ না। এটা হাদির মতো যারা সহজ টার্গেট তারা নিরাপত্তা জোরদার করেন। বিষয়টা হালকা ছেট ঝুঁকির ভিতর নাই। বিশেষ করে সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ খবর হলো তিনি বেঁচে আছেন, শ্বাস প্রশ্বাস চালু। তবে শেষমেশ বেঁচে ফিরবেন কিনা তার কোনো নিশ্চয়তা দেননি কর্তব্যরত ডাক্তাররা। মহান আল্লাহ হাদির 3 মাসের শিশু সন্তানের জন্য হলেও তাকে ফিরিয়ে দিন, তাকে ছেলের কাছে ফিরিয়ে দিন, তার সন্তানের কাছে ফিরিয়ে দিন, তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিন, তার মায়ের কাছে, তার ভাইয়ের কাছে, তার বোনের কাছে ফিরিয়ে দিন। তাকে সারা বাংলাদেশের সাধারণ জনতা, ভারত বিরোধী জনতার কাছে ফিরিয়ে দিন। আমিন।